ফরহাদ মজহার আমার দেখা এবং আমার অভিজ্ঞতা বলে এই গত 12, 14, 15, 16 বছর যতটুকু দেখছি তাতে করে বাংলাদেশের রাজনীতির তিনি একটা পিকুলিয়ার মানুষ। মানে অনেকে রহস্য পুরুষ বলেন, অনেকে গুরু বলেন, অনেকে তার ভাব শিষ্য, অনেকে তাকে একেবারে পণ্ডিতের জায়গায় রাখেন, অনেকে মনে করেন রাজনীতির খুব ক্রিম জায়গার মানুষ। আমার কাছে মনে হয় ব্যাপারটা আসলে অনেকটা ভাষা সারফেজের মধ্যে আছে, গভীরে তেমন কিছু না। ফরহাদ মজার আওয়ামী লীগের সময় হঠাৎ করে গুম হওয়ার মতন একটা অবস্থা তৈরি হলো, তাকে কই বর্ডারে একটু অজ্ঞান অবস্থা পাওয়া গেল। কিন্তু পরে ঘাটতে 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 এখানে অনেক প্রশ্ন উঠলো, তার বক্তব্য, তার স্ত্রীর বক্তব্য, পরে অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়ে নানান কাণ্ড কারখানা ঘটলো। তিনি হঠাৎ করে চুপ, ওই গুম কাণ্ডের পরে চুপচাপ নিশ্চুপ। হঠাৎ করেই ইনসাফ কায়েম কমিটি নামে একটা সংগঠন তিনি দাঁড় করালেন এবং সংগঠন বিশাল ফান্ড পেয়ে গেল। কোথা থেকে ফান্ড পেয়েছে আমরা ব্যাংকের হিসাবে বলবো না, কিন্তু ফান্ড একটা পেয়েছে। দেখেন, প্রথম তাদের আত্মপ্রকাশটাই হয়েছিল গুলশানে একটা লাক্সারিয়াস হোটেলে, বিলাসবহুল একটা হোটেলে এবং বিলাসবহুল আয়োজনের মধ্যে দিয়ে। মেলা টাকার মামলা ছিল সেটা, ওখানে 2, 4, 10 লাখ 20 লাখ টাকার নিচে প্রোগ্রাম হয় না। আচ্ছা, তারপর তারা অন্যান্য যে প্রোগ্রাম, প্রচুর সেমিনার, সিম্পোজিয়াম বা নিজেদের ট্রেনিং, বেশ কিছু ট্রেনিং তারা করেছে, তারা যাদেরকে পিক করেছে, চিহ্নিত করেছে ইয়াং জেনারেশনে, তাদেরকে নিয়ে প্রচুর ট্রেনিং করেছে। এইসব ট্রেনিং পত্রপত্রিকা মিডিয়ায় আসে নাই, এগুলা ইনহাউস তারা আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে অনেক ট্রেনিং করেছে। তারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা ইফতার আয়োজন করেছিল গত রমজানে। অন্তত 2 থেকে 3 হাজার মানুষ হয়েছিল, যারা নিজেরাও জানে না কোথায় এসছে, কার ডাকে এসছে। ভাড়াটিয়া ছিল অনেক, কিন্তু সেই ইফতারে অসম্ভব রকম খরচ হয়েছে, ব্যাপক খরচ, আবার 20-25 লাখ টাকার খরচ। এই যখন হয়েছে তখন বিএনপি প্রথম বাগড়া দিয়েছে। বিএনপি ধরতে পেরেছে যে এদেরকে তো কেউ নামিয়েছে, সেটা আওয়ামী লীগের দিকেও সন্দেহ করা হয়েছে, দেশের বাইরের কোনো শক্তির দিকে সন্দেহ করা হয়েছে, নামিয়েছে বিএনপিকে দুর্বল করার জন্য। বিএনপি কোনো মানুষকে তারা হায়ার করার চেষ্টা করছে, কৌশলে হায়ার করার চেষ্টা করছে, সরাসরি বলেনি বিএনপি বিরোধী। সেই ফরহাদ মাজার এখন এত কিছুর পরে বিএনপি তার কথা শুনবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? যার সংগঠনে নিজের দলের লোক যাওয়ার কারণে ওই লোকদেরকেও পর্যন্ত ছাঁটাই করে দিয়েছে বিএনপি, শওকত মাহমুদের মতো লোককে। আর যারা গিয়েছিল তাদেরকে ওয়ার্নিং দিয়েছে। বিএনপি জোটের কেউ কেউ গিয়েছিল, তাদেরকে যখন ফোন করেছে বলেছে ভাই আমরা তো বুঝিনি এই জিনিসটা এরকম হবে, দাওয়াত দিয়েছে, গিয়েছি মনে করেছি একটা অন্য সংগঠনের প্রোগ্রাম। যাই হোক, পরে নাকে খত দিয়ে আর কেউ ফরহাদ মাজারের সঙ্গে যোগাযোগ করে না। এখন ফরহাদ মাজার এসে একটা আক্ষেপের কথা বলেছেন এবং এই আক্ষেপটা আমাদের সামনে আছে, একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। হেডলাইনই করেছে প্রথম আলো যে আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে বিএনপি তখন থেকে পতন শুরু ফরহাদ মজার। আচ্ছা, একটুখানি, বেশি না, অল্প একটু শোনাবো আপনাদেরকে। কবি ও চিন্তক, চিন্তক নতুন বিশেষণটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর না? ফরহাদ মজার বলেছেন আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে বিএনপি তখন থেকে পতন শুরু হয়েছে। এখনো পর্যন্ত যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক, তারা হারিয়ে যাবে। তিনি যশোরে একটা প্রোগ্রামে তিনি এটা বলেছেন। তারপর মধ্যপন্থার রাজনীতির সমালোচনা করে ফরহাদ মজার বলেন আমি শুনেছি তরুণেরা মধ্যপন্থার রাজনীতি করবে। মধ্যপন্থা কি? প্রশ্ন তুলেছেন। মধ্যপন্থা মানে সুবিধাবাদী, সব প্রকার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে, এখানে মধ্যমপন্থার সুযোগ নেই। তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকেও ধুয়ে দিয়েছেন। এরপরে বলছেন বাংলাদেশ ফেসিবাদ বিরোধী লড়াইকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাব। যত রকম ফেসিবাদ আছে সেটা সেকুলার, ধর্মীয়, যে কোনো ধরনের ফেসিবাদ হতে পারে। তিনি আরো বলেন এই গণ অভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতেন। এখানে আবার বিএনপি তিনি প্রশংসা করলেন খালেদা জিয়ার প্রশংসার মাধ্যমে। আর বর্তমান সরকার সম্পর্কে তার একটা মূল্যায়ন এখানে আছে। ডক্টর ইউনূসকে গণ অভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে, রক্ত দিয়ে তাকে নির্বাচিত করা হয়েছে, তাহলে ভোট গুরুত্বপূর্ণ নাকি রক্ত গুরুত্বপূর্ণ? ফরহাদ মজারের বিষয়টা বোঝার চেষ্টা করুন। তিনি বলেন 71-এ আমরা বিপ্লব করিনি, স্বাধীনতা অর্জন করেছি। 71 পরবর্তী সময় শেখ মুজিবুর রহমান জন অভিপ্রায় বাস্তবায়ন করেনি, তাছাড়া গণপরিষদ ভোটও হয়নি, ফলে রাষ্ট্র গঠনও করা সম্ভব হয়নি। অথচ রাষ্ট্র গঠনে গণপরিষদ ভোট স্বীকৃত পদ্ধতি, ফলে 72 সালের সংবিধান কখনো বাংলাদেশের জনগণের সংবিধান ছিল না। আর পাঠে না যাই, ফরহাদ মাজার ওই যে প্রথমেই শুরুতে আপনার বলেছি উনি ভাসমান, সারফেজে কাজ করেন, খুব যে গভীরে কিছু বলবেন, কখনো একে ধরেন, কখনো তাকে ধরেন, কখনো একে ছাড়েন, তখন তাকে ছাড়েন। তবে ওই জায়গাটা ইন্টারেস্টিং। বিএনপি তাহলে কোন কালে তার কোন কথা শুনে উপকৃত হয়েছে?
বিএনপি তার কথা ছেড়ে দিয়েছে। কবে শোনা ছেড়ে দিয়েছে? এটা কি 2008 সালে? বিএনপি যদি ডুবে থাকে 2008 থেকে 24-25 পর্যন্ত, আর যদি বলা হয় যে এর মধ্যেও 2-4-10 বছর আগে ফরহাদ মজারের কথা বিএনপি শুনতো, তাহলে সেই সময় তো বিএনপি আরো পতনে গেছে। তার সাংগঠনিক দুর্বলতা ছিল, সংগঠন দাঁড় করাতে পারেনি। বিএনপি জান প্রাণ দিয়ে চেষ্টা করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি। তাহলে ফরহাদ মজারদের কথা শুনে বিএনপি তখন ভালো ছিল না এখন ভালো আছে? না শুনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।